প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে। রাজশাহী বোর্ড 2024 দেখতে পাচ্ছ, এটির ক দাগে বলা আছে ঋণপত্রের মালিকগণ কারবার থেকে কি পেয়ে থাকে। ঋণপত্রের মালিকগণ কারবার থেকে সুদ পেয়ে থাকে। তারপরে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এবং বলা আছে ব্যবহৃত কাঁচামাল ব্যয় কত হবে। ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করার টেকনিকটি হচ্ছে, এখানে কিন্তু অলরেডি আমাদের মোট উৎপাদন ব্যয়টি দেওয়া আছে, মানে একটু মাঝ বরাবর তথ্যটা দেওয়া আছে। তাহলে আমরা এই মোট উৎপাদন ব্যয় থেকে যদি আমরা এই দুইটা খরচ বাদ দিতে পারি, মানে 500 আর 5,000, এখানে আছে 10,000, 15,000, তাহলে 35 থেকে যদি আমরা 15,000 বাদ দিই, তাহলে কিন্তু অনায়াসে আমরা ব্যবহৃত কাঁচামালের টাকাটা পেয়ে যাব 20। তারপরে বলা হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ। আর আমরা জানি মুখ্য ব্যয় বের করতে হলে কারখানার উপরি ব্যয়ের সাথে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হয়। তাহলে প্রত্যক্ষ খরচ কত? 5। এই বিশেষটা যদি আমরা 5 যোগ করি, তাহলে কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছি 25। তাহলে আমার উত্তর বলতে পারি 25। 4-এ বলা আছে পরিবর্তনশীল ব্যয় হলো। কোনগুলাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়? যদি পরিমাণ চেঞ্জ হয় আর কি। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি, এগুলোকে পরিবর্তন করতে পারি, কিন্তু অবশ্যই পরিবর্তন করতে পারি না। 5-এ বলা আছে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত কী। চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত মূলত কী প্রকাশ করে? ডেবিট উদ্বৃত্ত সম্পদ, আর ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে দায়। তারপর বলা আছে বিক্রেতার নিকট বিক্রয়ের উপর ভ্যাট সংগ্রহ একটি কি। বিক্রেতার নিকট দায়, কারণ ভ্যাটের দায়িত্ব আসলে বিক্রেতার না, সরকারের জিনিসটা যেহেতু বুক করা হচ্ছে, তাহলে এটা বলবো দায়। সাথে বলা আছে শেয়ার ওভারের হার কোম্পানির আইন অনুযায়ী সর্বোচ্চ কত হতে পারে। এটা ফিক্সড 10%। এটা তোমাদের পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। 8-এর জন্য দেখতে পাচ্ছ একটি উদ্দীপক এবং 8-এ বলা আছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের যদি এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয়, অবশ্যই একটি টেকনিক বা ফর্মুলা ইউজ করতে হবে। এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম যে এখানে ব্যয় বলা আছে, বিক্রয় বলা আছে এবং বিক্রিত পণ্যের ব্যয়ের কথা ওখানে বলা হচ্ছে যে বের করো। তাহলে এখানে বিক্রয়ের সহযোগিতা নিব আমরা, ব্যয়ের সহযোগিতা নিব এবং লাভ বা মুনাফারও এখানে প্রয়োজন আছে। 3 জনের প্রয়োজনীয়তা আছে এখানে। এখন আমার কথা হলো, এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ। তাহলে লাভ যে কথা, মুনাফায় কী কথা, 25% লিখলাম। যার উপর বলবে তাকে কী ধরবো? 100 ধরবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি বলা আছে তাকে 100 ধরলাম। যার উপর বলবে তাকে 100 ধরবো। তাহলে এখানে যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে বলা আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা 100 ধরলাম। মুনাফাকে তো কতটুকু করবে? 25 লিখলাম, 25। এখন বাকি রয়েছে বিক্রয়ের পরিমাণটা বের করা। বিক্রয়টা অবশ্যই আমার ব্যয় আর মুনাফা যোগ করেই হবে, কিন্তু এটাই নিয়ম। ব্যয় আর মুনাফা যোগ করে কিন্তু বিক্রয় হয়। তাহলে বিক্রয় হচ্ছে 125। এই যে 3টা ভাগ আমরা বের করলাম, এখন খুব সহজ অঙ্কটা করতে পারবো। এখানে আসলে টাকা কার দেওয়া আছে? চলতি বছরের বিক্রয়ের পরিমাণ হচ্ছে 80,000। তাহলে টাকাটা দেওয়া আছে কার? বিক্রয়ের। কত? 80। তাহলে এর নিচে হবে বিক্রয়ের যে ভাগটা বা পার্সেন্টেজটা, এটাই বিক্রয়ের পার্সেন্টেজ কত? 1,25,000 লিখবো, 1,25,000। এখন কথা হচ্ছে আমার কি দরকার বের করাটা। কি বের করতে বলা আছে? ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে মানে বের করতে বলা আছে। আর ব্যয়ের ভাগটা কত? 100। যেটা বের করতে বলা হয় সেটা আমি কী করব? গুণ করব। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব আমরা। এই ক্যালকুলেশনটা করার পরে আমাদের মান আসবে এরকম 64। আর এটা দেখবো অপশনের কোথায় আছে। 64 একমাত্র অপশনে রয়েছে এইদিকে। তারপরে বলা হয়েছিল মোট লাভ কত হবে। আর আমরা তো জানি যে বিক্রয়ের টাকা থেকে যদি আমরা মোট লাভ বাদ দিতে পারি, বিক্রয়ের টাকা যেহেতু আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে পারি, তাহলে মোট লাভ। আর বিক্রয় থেকে যদি মোট লাভ বাদ দিই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে সূত্র। তাহলে এখন এই বিক্রয়ের টাকা থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা অনায়াসে মোট লাভের টাকাটা পেয়ে যাব। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিই, আমরা টাকা পেয়ে যাব
16,000, এটা আমাদের উত্তর বলতে পারবো। তারপরে বলা আছে নিচের কোন দফাগুলো অনগদ লেনদেন, যেগুলোর জন্য মূলত নগদ টাকার আদান প্রদান হয় না সেগুলোকেই বলা হয় অনগদ লেনদেন। তাহলে অনগদ লেনদেন হচ্ছে অবচয় এবং বন্ডকে শেয়ারে রূপান্তর। আমি বন্ডকে শেয়ারে রূপান্তর এবং শেয়ারকে বন্ডে রূপান্তর করেছি, এতে কিন্তু নগদ টাকার আগমন নির্গমন নেই। তাহলে প্রথম দুইটি অনগদ, আর জমি বিক্রয় তো অবশ্যই নগদ। 11তে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সঠিক সূত্র কোনটি? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি আমরা বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। এটা কিন্তু আমাদের উৎপাদন ব্যয়ের অধ্যায় থেকে দিয়েছে। মালের মূল্যের উঠানামা যখন উঠানামা করে তখন মাল নির্গমনের জন্য কোন পদ্ধতি অধিক যুক্তিযুক্ত? মানে দাম বাড়ে এবং কমে, তাহলে আমাদের তখন সুইটেবল হবে কোনটি? তাহলে হবে বাড়যুক্ত, তাহলে আমাদের লাভের পরিমাণটাও ভালোই হবে। আর যদি পচনশীল দ্রব্য হতো আমাদের, তাহলে কিন্তু আমরা এই ফি পদ্ধতিটা কী করতাম, মেনটেন করতাম। 13তে বলা হচ্ছে কোনটি সম্পদ? আর আমরা জানি যে অগ্রিম কোনো খরচ করতে পারলে এটা সম্পদ হয়ে যায়, আর বাকিগুলো কিন্তু দায়, চলতি দায়। আবার 14তে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা আছে যে উত্তোলনের উপর সুদ কত হবে, মানে সুদ যে কত টাকা হবে এটা একটু বের করো। সুদ বের করার নিয়ম হচ্ছে টাকাটাকে যত পার্সেন্টেজ বলা আছে তত পার্সেন্ট করবো। তাহলে 5,000কে যদি আমরা 5% করি, 25, 5 পাঁচা 25, তাহলে 5 পাঁচা যদি 25 হয়তো আমরা 250 পেতে পারি। এখন কথা হচ্ছে উত্তোলন করেছি আমি কখন? মাসের শেষে না? যদি শেষে করি না, তাহলে এই উত্তোলনের শেষে 5.5 দ্বারা গুণ হয়, এটা অঙ্কের নিয়ম। 5.5 দ্বারা গুণ হবে, তাহলে এই টাকাকে যদি 5.5 দ্বারা গুণ করি আমরা কিন্তু এই উত্তরটাই পাব। তারপরে বলা আছে বিন কার্ড থেকে কি জানা যায়? বিন কার্ড থেকে আমরা অবশ্যই মাল মজুতের পরিমাণ জানতে পারি। বিন কার্ড থেকে কি জানতে পারি? মালের মজুতের পরিমাণ। আবার একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে তড়িৎ অনুপাত নির্ণয় করো। আর আমরা তো জানি যে তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে উপরে হবে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য, আর নিচে হবে চলতি দায়। তাহলে চলতি সম্পদ এখানে দেওয়া আছে 24 লক্ষ, আর মজুত পণ্য দেওয়া আছে 2 লক্ষ। আমরা অবশ্যই কী করব? এটাকে বাদ দিব। এই চলতি সম্পদ থেকে এই মজুত পণ্য টাকাটা বাদ দিব, যেটা থাকবে এটাকে চলতি দায় দ্বারা আমরা ভাগ করব। আর এখানে চলতি দায়ের টাকা হচ্ছে 10 লক্ষ। আর এখানে বলা আছে আরেকটি কথা যে যা চলতি সম্পদের অন্তর্ভুক্ত, আচ্ছা এটা বিষয় না, এবং ঋণপত্র আছে এত টাকা, এটা বিষয় না। তাহলে তেমন কোনো কাজ নেই চলতি দায়ের সাথে। তাহলে আমরা এই টাকা থেকে যদি আমরা 2 লক্ষ বাদ দিই, যে টাকাটা পাবো এটাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করবো, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো। তাহলে উত্তর পাবো আমরা 2.2:1। তারপরে বলা হয়েছিল চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখন চলতি মূলধনের সূত্রটা হচ্ছে এরকম, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। চলতি সম্পদ হচ্ছে আমাদের 24, আর চলতি দায় হচ্ছে কত বলো? 10 লাখ। এই যে 10 লাখ, তাহলে 24 লাখ থেকে 10 লাখ বাদ দিলে থাকতে 14 লাখ। এটাই হচ্ছে আমার চলতি মূলধনের পরিমাণ। 18তে বলা আছে নিচের কোনটি পরোক্ষ খরচ? পরোক্ষ খরচকে আমরা পরিচালন ব্যয় বলতে পারি। তাহলে পরিচালন ব্যয় অবশ্যই বিক্রয় পরিবহন, আর ক্রয় পরিবহন তো প্রত্যক্ষ, এটাও প্রত্যক্ষই। তারপরে বলা আছে নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, আর বাকিগুলো আসলে স্পর্শনীয় মোটামুটি বলতে পারি। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? হ্যাঁ অবশ্যই কাল্পনিক সম্পদ আমরা ভুয়া সম্পদকে বলতে পারি। তাহলে ভুয়া সম্পদ হচ্ছে প্রাথমিক খরচ, শেয়ার অবহার বা বিলম্বিত বিজ্ঞাপন। মানে 3টি থেকে আমরা কাকে পেলাম? অবহারকে পেলাম। 21 বলা আছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতাটা দিতে হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই, মহার্ঘ ভাতা। 22 বলা আছে কোনটি কারখানার উপরি ব্যয়? কারখানার উপরি ব্যয় হচ্ছে যন্ত্রপাতি রিলেটেড বা অবচয় রিলেটেড বা পরোক্ষ রিলেটেড। তাহলে যন্ত্রপাতির মেরামত ব্যয়কে কারখানার উপরি ব্যয় বলতে পারি।
23-এ বলা আছে ব্যাট সহ আমাদের ক্রয় পরিমাণ হচ্ছে 57,500 টাকা। ব্যাটের হার হচ্ছে 15%। তাহলে নিট ক্রয় কত? আর আমরা জানি ক্রয় থেকে অবশ্যই ব্যাটটা বাদ দিতে হয়। তাহলে ব্যাটটা যদি আমরা বাদ দিই, ব্যাটটা আমরা বের করব। কীভাবে বের করব? ব্যাট সহ যেহেতু বলা আছে এই ক্রয়ের যে টাকাটা বা এখানে যে টাকাটা, এটাকে 15 দিয়ে গুণ করব আর 115 দিয়ে ভাগ করব। কেন? যেহেতু সহ কথা বলা আছে। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 7,500 টাকা। আর 7,500 যদি ব্যাট হয় তাহলে নিট ক্রয় কত? এই টাকা থেকে 7,500 বাদ দাও, তাহলে তো আমরা ব্যাট টাকা পেয়ে যাই। 24-এ বলা আছে কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে কোথায়? কোথায় কোম্পানির মূলধনটা উল্লেখ থাকে? অবশ্যই এটা সংজ্ঞা স্মারকে বলতে পারি, এটা মুখস্থ করে নিও তোমরা প্লিজ। 25-এ বলা আছে কারখানার ব্যয় কিসের যোগফল? কোনগুলোর যোগফলকে আমরা কারখানার ব্যয় বলতে পারি? মুখ্য ব্যয়, প্রত্যক্ষ ব্যয় এবং কারখানা উপর ব্যয়, এই সবগুলোকে একসাথে করলেই কিন্তু কারখানার ব্যয়টি পায়। তারপরে উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে অংশীদারদের মূলধনের সুদের সমষ্টি কত হবে? তাহলে অংশীদার 2 জন, তারা সবাই মূলধন দিয়েছে কত টাকা? 10% করে। প্রথম জন টাকা ছিল এটা, দ্বিতীয় জন টাকা, এটা তো 10%। এটা 10% 15,000, এটা 10% 20। আর 15 আর 20 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 35ই পাবো। তাহলে 35 তাদের মোট মূলধন। মূলধনের উপর সুদ ধার্য না হলে তাদের হিসাবে কি প্রভাব পড়ে? যদি মূলত ধার্য না করি মূলধনের উপর সুদ, তাহলে তাদের কিন্তু মুনাফাটা বৃদ্ধি পাবে, কারণ ব্যয় কমে গেলে তো মুনাফা বৃদ্ধি পাবে। মূলধন সুদ একটি ব্যয়। বিজ্ঞাপন হলো একটি কি? বিজ্ঞাপন অবশ্যই একটি বিপণন কেন্দ্রিক ব্যয়। অদাবিকৃত লভ্যাংশ কি? অদাবিকৃত লভ্যাংশ প্রতিষ্ঠানের একটি দায়। কোন পদ্ধতিতে মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করা হয়? এটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি, বা অন্যান্য বোর্ডগুলোতেও এটা এসেছে, বারযুক্ত পদ্ধতি।